আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা, মেধাবীদের প্রিয় ঠিকানা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত প্রেমে বন্দী ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর ফ্যাসিবাদের বিরোধী আলোকচিত্র প্রদর্শনী প্রোগ্রামের উদ্বোধনী সেশনের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব মঞ্জুরুল ইসলাম, উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় এবং শাখা পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, শহীদ পরিবার সদস্য, আহত পঙ্গুত্ব বরণকারী সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক মণ্ডলী, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে জুলাই السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين والنساء والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان
واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাচ্ছি কারি এনায়েতুল্লাহ সাইফিকে চমৎকার তিলাওয়াতের জন্য। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের বুকে জেঁকে বসা যে ফ্যাসিবাদ গত প্রায় 16টি বছর এই বাংলাদেশকে জুলুমের এক অভয়ারণ্যে পরিণত করেছে। তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এমন কোনো অপকর্ম নেই, এমন কোনো বর্বরতা নেই যা এই দেশের মানুষের উপর তারা চালায়নি। সেই মুহূর্তেই তারুণ্যের এক শক্তি আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী হিসেবে এই জমিন থেকে ফ্যাসিবাদকে নির্মূল করেছে। এ পর্যায়ে আয় তারুণ্যের গান নিয়ে আসবেন শিল্পী আতিক রশিদ এবং তার দলের সদস্যবৃন্দ। আরেকটা ছিল, কর্ডলেসটা দিলে ভালো হয়। হ্যাঁ, কর্ডলেস। কর্ডলেস আরেকটা ছিল। কর্ডলেস। হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গানটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় বিলাল হোসেন নুরি ভাই, আর সুর করেছেন আমাদের রাদি জামা। অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, দুঃখ শোকের মাঝেও ছিল উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পায়। আয় তারুণ্য আয় আয়, আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় আয়, আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় আয়। অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, দুঃখ শোকের মাঝেও ছিল উজ্জীবিত রই, দুকুল ভাঙা
তুলে পায়। আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়। তোর মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পরালো, স্বপ্ন সাজির চোখের কোণে অশ্রু ঝরালো। মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পরালো, স্বপ্ন সাজির চোখের কোণে অশ্রু ঝরালো। সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দিলে হিংস্র মাতা দীপ্ত চরণ খায়। আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়। আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনে প্রাসাদ কাঁপিয়ে। আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনে প্রাসাদ কাঁপিয়ে। এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভ্রাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো। এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভ্রাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো। সেই স্বৈরাচারীর দের কবর রক্তে নাচুক তপ্ত কবর, প্রাণ যদিও যায়। আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই। দুঃখ সুখের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পায়। আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি শিল্পীবৃন্দকে চমৎকার তারুণ্যের গান শোনানোর জন্য। সংগ্রামী উপস্থিতি, এই আন্দোলনে তারুণ্যের পাশাপাশি কিশোর, যুবক এবং সকল শ্রেণীর পেশার মানুষ সম্পৃক্ত হয়েছিল। এবং আন্দোলন চলাকালীন আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে একজন কিশোরকে অমানবিকভাবে বাংলাদেশের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নির্যাতন এবং তাকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করেছিল, দীর্ঘদিন গুম করে রেখেছিল। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন হাসনাতুল ইসলাম ফায়াজ। হাসনাতুল ইসলাম ফায়াজকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রেমবন্দি 36 জুলাই অভ্যুত্থানের পূর্বাপর অনুষ্ঠানে সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাসনাতুল ইসলাম ফাইয়াজ। আজকে এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করায় আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা একসঙ্গে এই উত্তাল সমুদ্র ছেঁড়া পালের হাল ধরেছে উন্মাদনার এই ঝড় তুফানকে পার করে। স্বৈরাচার হটিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি।
এই বৈষম্যহীন ফ্যাসিবাদহীন বাংলাদেশ পাওয়ার স্বপ্নের পথে হাঁটতে শুরু করি জুলাই আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমরা তার জন্য। একই সাথে আল্লাহর কাছে দোয়া করি হাজারো শহীদ এবং গাজীর যে ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি। আমাদের সবাইকে যখন জালিমেরা দিশেহারা হয়ে জেলে ঢুকিয়েছে, অমানবিক নির্যাতন করিয়েছে, এমনকি ঝরিয়ে দিয়েছে তরতাজা প্রাণ, সেই মুহূর্তে আমরা কিন্তু কেউ পিছপা হইনি। দেশের প্রতি ভালোবাসার যে নজির দেখিয়েছিলেন শহীদ আবু সাইদ ভাই, শহীদ ওয়াসিম ভাই, শহীদ শান্ত ভাই, শহীদ মুনতাসির রহমান আলিফের মতো ব্যক্তিত্বরা, সেই মুহূর্তে আমরা তাদের সেই নজরানার একটা অংশীদার হয়েছিলাম শুধুমাত্র। আমি কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে আমাদের কঠিন সময়ে নিজ জায়গা থেকে সর্বস্ব দিয়ে পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য, যারা এই আন্দোলনে অনন্য ভূমিকা রেখেও এখনো কোনো আত্মতুষ্টি বা কিংবা ক্রেডিটের মোহে ভেসে যেতে দেখিনি আমরা। আমি আমার নিজের অভিজ্ঞতার গল্প অনেক শুনিয়েছি আপনাদেরকে, আর শোনাতে চাচ্ছি না। আমরা আজ দেখতে পাচ্ছি এত রক্তজোড়া সংগ্রাম শেষেও দেশে হানাহানি থামছে না, বৈষম্য থামছে না। ব্যাপারগুলো আমাদের অত্যন্ত ব্যথিত করছে। আমি শুধু বলতে চাই, এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি যদি ষড়যন্ত্র করতে চায়, আমার প্রিয় দেশকে নিয়ে চক্রান্ত করতে যদি চায়, তাহলে আমরা কিন্তু আবার শহীদের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তাদের মনে রাখা উচিত, সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। আমাদের শহীদ ভাইদের আত্মত্যাগে পাওয়া এই দেশে সবাই যেন তাদের সম্মান রক্ষা করে একটি বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জুলাই গণ অভ্যুত্থান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা ধন্যবাদ জানাচ্ছি হাসনাতুল ইসলাম ফায়াজকে চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, ফ্যাসিবাদ পতনের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই আন্দোলনের একটি সূত্রপাত ছিল। প্রত্যেকটি আন্দোলনের একটি লিগেসি থাকে। একটি বৃক্ষের ফল যখন আমরা দেখি, সেই ফলটা কোন না কোনো বৃক্ষ থেকে আসে, আবার সেই বৃক্ষটা কোন না কোনো বীজ বা দানা থেকে উৎপাদন হয়, আবার সেই দানাটাকেও যদি আমরা পিছন থেকে হিস্ট্রি দেখি, সেটা আবার কোনো একটা বৃক্ষ থেকে আসে। ইন দ্য সেম ওয়েতে এই জমিনে জুলুম নির্যাতনের যে ধারা নবী আলাইহিসসালাম থেকে শুরু হয়েছিল, নবী আলাইহিসসালামের পরবর্তী প্রজন্মের পরে হয়েছিল, এবং সেই জুলুম নির্যাতনকে মূলোচ্ছেদ করার জন্য সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি জাতি, একটি গোষ্ঠীকে উদ্যোগ নিতে হয়, পরিকল্পনা নিতে হয়, ময়দানে ভূমিকা রাখতে হয়, তখনই আল্লাহ তাআলার সাহায্য আসে। ইন দ্য সেম ওয়েতে এই আন্দোলনেরও সে 28 অক্টোবরের লগি বৈঠা তাণ্ডবের মধ্য দিয়ে হাসিনা যে ফ্যাসিজমের সূত্রপাত ঘটিয়েছিল, মানুষকে প্রকাশ্যে পিটিয়ে মেরে বর্বরতার সর্বোচ্চ নজরানা রেখে সেই লাশের উপর নৃত্য করার দৃশ্য বাংলাদেশ দেখেছে, সারা বিশ্ব দেখেছে। এরপর বিডিআর বিদ্রোহের নাম করে ফিলখানার এক হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে রাতের গভীরে আলেম ওলামাদের উপর নির্মমভাবে গুলি চালিয়ে সাউন্ড গ্রেনেড মেরে আলেম ওলামার হত্যাকাণ্ড, অসংখ্য ব্যক্তি, গোষ্ঠী, পরিবারকে হত্যার মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে হাসিনা তার ফ্যাসিজম কায়েম রেখেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, কোটা আন্দোলনের একটি সূত্র ধরে বাংলাদেশে আবু সাইদরা, বাংলাদেশে মুগ্ধরা, বাংলাদেশের সকল আইকনিক শহীদরা তাদের জীবনের রক্ত দিয়ে এই ফ্যাসিবাদের মূলোৎপাটন করেছে, এবং অসংখ্য ভাইয়েরা এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে নির্মমভাবে। এ পর্যায়ে আমাদের সামনে হেলাল উদ্দিন পাটোয়ারি, যিনি মোহাম্মদপুরে পেটে গুলিবিদ্ধ হয়েছেন, সেই জীবন্ত শহীদ হেলাল উদ্দিন পাটোয়ারি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রেমে বন্দি ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনীতে উপস্থিত
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম ভাই, উপস্থিত সম্মানিত সেক্রেটারি বিন্দু, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে, যে আজকের এত সুন্দর আয়োজন, যে বৈষম্য ফ্যাসিবাদের যে মানে বর্বর নির্যাতন, এই নির্যাতন জাতির হৃদয়ে জাগরণ রাখার জন্য আজকের এই আয়োজন করেছেন। এবং আমি আমার যেই অভিজ্ঞতা থেকে আমাদের যে আন্দোলন হয়েছে 4 আগস্ট মোহাম্মদপুরে আমি আহত হই। 4 আগস্ট মোহাম্মদপুর আহত হই। ওখানে আমাদের অবস্থান করি আমরা সকাল 8টায়। তো অবস্থান শেষ পর্যায়ে যে বিকাল 3 ঘটিকার দিকেই ফ্যাসিবাদের দোসররা যা আমাদের উপর, আন্দোলনকারীদের উপর যেই বর্বর নির্যাতন চালিয়েছে, ওখানেই প্রায় আমাদের সহযোদ্ধারা যারা ছিলেন, আমার আগেই প্রায় 10 জন 8 জন আহত হওয়ার পরে আমরা সহ ওনাদেরকে হসপিটালে নিয়ে যাই। তখন আবার আসি, যখন আন্দোলনে শরিক হই, ঠিক 5টার দিকেই যখন আমার পেটে গুলি লাগে, তখন আমি ওখানেই বসে পড়ি। এরপর ঠিক যখন আবার গুলি করতে শুরু করছে তারা, 5 মিনিট 6 মিনিট পর ওখান থেকে 5-6 হাত দূর থেকে আমি দৌড়ে যাই, আবার বসে যাই। ঠিক ওখানে আমাকে 4-5 জন ধরে নিয়ে হসপিটালে নিয়ে যায়। তা আল্লাহর রহমতে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে আজকের আপনাদের কাছে এই কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করেছেন। এবং শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি হেলালুদ্দিন পাটোয়ারি ভাইকে। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, আমরা আশা করব উনি পরিপূর্ণভাবে সুস্থ হবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই আন্দোলনে অসংখ্য ভাইয়েরা এখনো হসপিটালে কাতরাচ্ছেন, অসংখ্য ভাইয়েরা তাদের পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। আজকে এখানে হয়তো সবাই আসতে পারেননি। আমরা আজকের এই মাজলিস থেকে আল্লাহ তাআলার কাছে মন প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন, আমিন। আর যারা সুস্থতার নিয়ামত পায়নি, এই পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কিন্তু আমরা হয়তো উপলব্ধি করছি না, আসলে আমরা ফিল করছি। আবু সাইদরা, মুগ্ধরা, শহীদ ওয়াসিমরা, শহীদ আবদুল্লাহরা, শহীদ শান্তরা যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে মানসপটে বেঁচে থাকবে, জীবিত থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা এটাও বিশ্বাস করছি আল্লাহ তাআলা তাদেরকে তার নিয়ামত থেকে জান্নাতের পাখি হিসেবে তাদেরকে নিয়ামত এবং রিজিক দান করছেন। এ পর্যায়ে আমাদের সামনে শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মোহাম্মদ আদিলের পিতা, যিনি নারায়ণগঞ্জ ভুইগড়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন, শহীদের সম্মানিত পিতা আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব আবুল কালামকে আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। উপস্থিত আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুর ইসলাম, দক্ষিণের সভাপতি আলাউদ্দিন আবির এবং সেক্রেটারি হেলালুদ্দিন
এবং উপস্থিত ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সম্মানিত অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল কালাম, আমার ছেলের নাম মোহাম্মদ আদিল। তামিল মিল্লাত কামিল মাদ্রাসায় দাখিলে 2025 সালে ফেব্রুয়ারি পরীক্ষার্থী ছিলেন। সে সায়েন্সের খুব মেধাবী স্টুডেন্ট ছিলেন। আমল আখলাক আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একজন আমলদারি হিসাবে আল্লাহ তাআলা তাকে মনে হয় দুনিয়াতে প্রেরণ করেছেন। কারণ যখন নাকি সে 19 জুলাই শহীদ হয়েছে, তার 4 দিন পরে সে 14 তারিখে বাসায় রাত 2:30 বাজে ওর বড় ভাইরে ফোন দিল, ভাইয়া তুমি কি করো? বলে, তুমি রাত্র 2:30 বাজে এখন কেন সজাগ, তুমি এখনো ঘুমাও নাই? ভাইয়া আগামীকাল আমার হাদিস পরীক্ষা। আমি চিন্তা করলাম যে তাহাজ্জুদ ঘুমজনে ভেঙে গেছে, তো তাহাজ্জুদ নামাজ পড়ে হাদিস পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিব, সকাল 10টা বাজে পরীক্ষা। যাই হোক, আমার ছেলে গত 19 জুলাই রোজ শুক্রবার 12 মুহররম জুমার নামাজ পড়ে আমরা সবাই একসাথে, আমার 2 ছেলে এবং আমার স্বামী স্ত্রী সহ একসাথে ভাত খাই। খাওয়ার শেষ পর্যায়ে একজন আমার ভাতিজা বলল যে, ভাইয়া ওখানে পুলিশের সাথে ছাত্রদের সাথে মারামারি চলছে। সে লাস্ট লোকমাটা দিয়ে হাতটা মনে হয় ঝাড়া দিয়ে ওর মায়ের পিছনে নিয়ে ধরার চেষ্টা করছে, আব্বু যাই নয়। তারপর সে হাত বেছিঙে ধুইয়া সে আন্দোলনে সুখ হইল। তার পূর্বে কিছু না বললেই নয়, সে বৃহস্পতিবার যখন বন্ধ ছিল তখন তার ভোটার আইডি কার্ড নিয়ে অনেক খোঁজাখুঁজি করলো। শুক্রবার সকালেও সে আইডি কার্ড খুঁজলো। আমি বললাম, তুমি শুক্রবার আজকে কেন আইডি কার্ড নিয়ে তো ব্যস্ত? পরে বললো, আব্বু আইডি কার্ডটা আমার প্রয়োজন, খুবই প্রয়োজন। কারণ হলো আন্দোলনে আমরা ছাত্ররা সবাই যাইতে হবে, আন্দোলনে শরীক হইতে হবে। কারণ হলো আমার বড় ভাইদের মতো অসংখ্য ভাইদের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে নির্মমভাবে ছাত্রলীগ পৈশাচিকভাবে অস্ত্র শস্ত্র সহ ছাত্রদের উপর ঝাঁপিয়ে বলল যে, আব্বু ওই দেখো ফেসবুকে দেখা যায় আমার বড় ভাইয়ের মতো, আমার ছেলে মাস্টার্সের স্টুডেন্ট। তখন বলল, এইভাবে আব্বু চুপ করে বসে থাকা যায় না। সে ওই মনে হয় বৃহস্পতিবার রাত্রই প্রতিজ্ঞা করেছিল সকালবেলা সে আন্দোলনে শরীক হবে। জুমার নামাজ পড়ে খাওয়ার শেষ পর্যায়ে, আর জুমার নামাজ পড়ে খাওয়া অবস্থায় সে বলল, জোড়া কাপ শোনা। ওর আম্মুকে বললো, জোড়া কাপ শুনে যদি তুমি আজ মৃত্যুবরণ করো তোমার কবরও দেওয়া হবে না, আর প্রথম স্টেজ যদি তুমি পারে যাও তাহলে তোমার আর কোনো হিসাব হবে না, অর্থাৎ তুমি সূরা কাপড়ে যেদিন মৃত্যুবরণ করবে তুমি জান্নাতি হবে। আমার ছেলের আমল আখলাক সার্বিক দিক দিয়ে সে ছোটোবেলার থেকে খুব আমল আখলাকি ছিল। সে ছোটোবেলা কওমি মাদ্রাসা পড়তো, এরপরে তামিল মিল্লাত কামিল মাদ্রাসায় সায়েন্সে অলিম্পিয়াড ম্যাথের চ্যাম্পিয়ন হয়েছে। সে মতিঝিল উদ্বাসে চায়না একাডেমি কোচিং করতো, ওখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সকল সাবজেক্টে সে 10-এ 10, 9 এভাবে তার মেধার স্বাক্ষর রেখেছিল। আমি আমার যে মেধাবী সন্তান হারিয়েছি, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে সর্বোচ্চ মর্যাদা দান করে। সে যেমন শহীদ, তাকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করে। এই শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের যে এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া। এরকম সুন্দর পরিবেশ করার মতো আমাদের পরিস্থিতি বিগত 16 বছর ছিল না। এই স্বৈরাচার সরকার যখন এই ক্ষমতা আসে, সে তার অন্যায়কে দীর্ঘায়িত করার জন্য মাস্টার প্ল্যান নিয়ে এগিয়েছিল। কারণ বিডিআর বিদ্রোহের মাধ্যমে এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীগুলিকে হত্যার মাধ্যমে
তার অন্যায়কে অব্যাহত রাখার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীগুলিকে প্রথমে সে ধ্বংস করেছিল। কারণ এই দেশপ্রেমিক সেনাবাহিনী যখন থাকতো তাহলে সে এই অন্যায়টাকে দীর্ঘায়িত করা সম্ভব হতো না। তারপরে কি করলো, 2013 সালে 5 মে হেফাজতের যে একটি ন্যায্য অধিকার তারা দাবি করেছিল, তারা ক্ষমতার জন্য আসেনি, তারা ক্ষমতার জন্য রাজনীতি করেনি, কিন্তু তারা এই দেশে একটি ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে কথা বলেছিল। তাদেরকে রাতের আধারে নির্মমভাবে যত রকম অত্যাচার করার যায় সকল ব্যবস্থার মাধ্যমে তাদেরকে হাজার হাজার ছাত্র, শিক্ষক এবং আলেম ওলামা সহ নিরহ জনতাকে তারা মেরে গুম করেছিল। কেউ মুখ খোলার সাহস পায় নাই। তার ধারাবাহিকতায় 2018 সালে ছাত্র আন্দোলনে সেই বুলডোজারের মাধ্যমে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে ছাত্র আন্দোলনকে দমিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছিল। সেই ফলশ্রুতিতে 2024 সালে যখন ছাত্ররা তাদের ন্যায্য অধিকার জন্য আন্দোলন শুরু করলো, সে ওই ধারাবাহিকতায় তার জুলুম নির্যাতনের মাত্রাকে আরো বাড়িয়ে এই আন্দোলনকে সে দমন করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে সূরা নসরের মধ্যে আল্লাহ তাআলা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যায়, আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে রাসূল আপনি দেখতে পান যে মানুষ দলে দলে ইসলামে আসছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তার প্রশংসা সহ এবং তার কাছে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা নিশ্চয় তিনি তওবা কবুলকারী। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে ওই বিজয়ের যে আহ্বান, যে শুকরিয়া আদায় করার জন্য এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা এবং শুকরিয়া আদায় করার জন্য, তার গুণগান করার জন্য আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে, আল্লাহ তাআলার কাছে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করছি। কারণ এই অভ্যুত্থান, এই যে 85 সরকার ছিল, সে আজকের নতুন সরকার নাই। সে 1972 সালে তার বাবা একই কায়দায় ভিন্ন মতকে দমন করার জন্য রক্ষী বাহিনী, লাল বাহিনী দিয়ে এই বাংলাদেশের ভিন্ন মতকে দমন পীড়নের মাধ্যমে সারা বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। 4টি পত্রিকা ছাড়া সকল পত্রিকার স্বাধীনতা সে খর্ব করেছিল। মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করার যে ধারাবাহিকতা, তার কন্যা তার সে কম হওয়ার কোনো মতেই সম্ভব না, কোনো মতেই সময়। তার কন্যা, তার এই উত্তরসূরি, সেই জালিমের ঘরে নব্য ফেরাউন, সেই নমরুদ ফেরাউন যদি আজ থাকতো, তার কাছে সিলিন্ডার হইতো এবং তার কাছে থেকে মনে হয় পরামর্শ নিত যে কিভাবে এই ধারাবাহিকতা আমি অব্যাহত রাখতে পারি। আমার মনে হয় ফেরাউন এখন থাকলে তাকে সে বস হিসাবে এবং প্রশিক্ষক এবং উস্তাদ হিসাবে তাকে গ্রহণ করত। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলার এই ছাত্র আন্দোলনের মাধ্যমে না, এই ছাত্র আন্দোলন মাত্র একটা ইস্যু ছিল। কারণ হলো এই যে জালিম সরকার সর্বক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় তার দলীয়করণের মাধ্যমে যেভাবে বিস্তার করেছিল, তার স্বপ্ন ছিল, বারবার বলেছিল আমি 1941 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। তার ক্ষমতা 41 সাল থাকার পরও এমনও শুনছি যে আওয়ামী লীগ আগামী 200 বছর এই দেশ শাসন করবে, অর্থাৎ বাংলাদেশে কোনো ভিন্ন দল মত থাকবে না। যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে খুমের মাধ্যমে তাদেরকে দমন করার চেষ্টা করছে। বাংলাদেশ ইসলামী জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। অসংখ্য লোককে জেলে ভরেছিল। অসংখ্য ছাত্র শিবিরের ছাত্র ভাইদেরকে
তারা জেলে নিয়ে যে জুলুম নির্যাতনের মাধ্যমে অসংখ্য ছাত্র শিবিরের ভাইদেরকে শহীদ করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে এই জুলুম নির্যাতনের পরেও তারা খালিদ বিন ওলীদের মতো, ওমরের মতো ইসলামী সিপাহসালার যে নজির স্থাপন করেছেন, সকল নির্মম নির্যাতনকে উপেক্ষা করে তারা যেভাবে আন্দোলন অব্যাহত রেখেছেন, সেই ধারাবাহিকতায় 5 আগস্ট আমাদের বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ মাধ্যমে বাংলাদেশ নতুন করে আমাদের এটা বিপ্লবের মাধ্যমে নতুনভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সকল বিপ্লবের পরে সমস্ত বহির্বিশ্বের চুক্তি ইচ্ছা করলে সরকার বাতিল করতে পারে, কারণ বিপ্লবের পুরো কোনো অন্যায় যে জুলুম অন্যায়ভাবে যে 16 বছর ক্ষমতায় ছিল, সে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে নাই। আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, তার এ সকল দেশ বিরোধী সকল চুক্তি এই বিপ্লবী সরকার বাতিল করা হোক। দেশ দুর্নীতির যত চুক্তি আছে সমস্ত চুক্তি বাতিল করে বাংলাদেশকে নতুনভাবে বিপ্লবী সরকারের মাধ্যমে নতুন করে সংবিধান রচনা করে এই 2024 সালের মুক্তিযুদ্ধকে ইতিহাসের পাতায় লিখে এই জাতিকে আজীবন স্মরণ করে বিপ্লবী জাতি হিসাবে, বিপ্লবী বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যেমন সারা বিশ্বে পরিচিতি লাভ করতে পারি। আর যারা শহীদ হয়েছে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেমন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন, শহীদ হিসাবে কবুল করেন। আর বাংলাদেশে প্রায় 42,000-এর মতো আহত হয়েছিলেন, এবং আমার যে ধারণা প্রায় 1 থেকে 1.5 লাখ প্রাথমিক চিকিৎসায় তারা বাসায় ফিরে গিয়েছিলেন, কিন্তু 42,000-এর পরে এখনো 21,000-এর মতো তারা চিরস্থায়ীভাবে কেউ চোখ হারাইছে, পা হারাইছে, পঙ্গুত্ব বরণ করছে। এবং যারা আজ মেডিকেলে অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন কামেল আযারা শাফা দান করেন, আমি এই দোয়া করে, এবং এই শহীদদের বিপ্লবী চেতনাকে ছাত্র শিবিরের সকল ভাইয়েরা, সকল বন্ধুরা এই বিপ্লবকে ধারণ করবে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন তোমরা জীবিত থাকবে। কারণ হলো এই বিপ্লবই আমাদের চেতনা, এই বিপ্লবে আমাদের অনুপ্রেরণা। এই বিপ্লবের মাধ্যমে এই জাতিকে এই স্বৈরাচারের যে অধ্যায় রচিত হয়েছে, দ্বিতীয়বার যেমন এই স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে। কারণ এই স্বৈরাচার যদি মাথা ছাড়া দিয়ে আসে, আজ আমরা এখানে যারা উপস্থিত, আমাদের শহীদ ফ্যামিলি সহ, আহত ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন সহ কাউকে এই পিছাস এই সরকার, এই নমরুদ, এই ফেরাউন রাখবে না। কারণ হলো তার হাত রক্তে রঞ্জিত করেছিল। তার মাধ্যমে আমি এই সকলের প্রতি উদ্যত্ত আহ্বান করছি, এই বলে যে যারা নাকি এই বাংলাদেশকে তলাবিহীন জুরিবারে বানিয়েছিল, এবং বাংলাদেশের থেকে আপনারা পত্রিকায় টিআইবি রিপোর্টে জানতে পারছেন হাজার হাজার কোটি টাকা, কয়েকশো বিলিয়ন টাকা বিদেশে পাচার করছে। এই টাকাগুলি বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবের ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে বিদেশ থেকে এই টাকাগুলি যেমন বাংলাদেশের ট্রেজারিতে আনে, এই দেশের মানুষের কল্যাণে, এই দেশের উন্নয়নে যেমন অবদান রাখতে পারে, ডক্টর ইউনূস সাহেবের কাছে, সাংবাদিক ভাইদের কাছে মাধ্যমে আমি এই আহ্বান জানিয়ে আমি ছাত্র শিবিরের উত্তরোত্তর উন্নতি এবং যারা আজ এই আয়োজন করেছে তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ভুল বেয়াদবি হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শহীদ মোহাম্মদ আদিলের সম্মানিত পিতা জনাব আবুল কালামকে। উনি ওনার ব্যস্ততার মাঝেও আজকের এই প্রোগ্রামে সময় দিয়েছেন, এবং তিনি যে প্রত্যাশা রেখেছেন, আমরা বিশ্বাস করি আগামীর এই বাংলাদেশ গড়ে উঠবে শহীদি প্রজন্মের বাংলাদেশ হিসেবে। আগামীর বাংলাদেশ গড়ে উঠবে শহীদ পরিবারের প্রতিটি সদস্যের আকাঙ্ক্ষার বাংলাদেশ হিসাবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে একটি শহীদি গান নিয়ে আসবেন শিল্পী আতিক তাশরিফ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে পথে শহীদ হামজা তারিক, যে পথে শহীদ হামজা তারিক, সেই পথ কভু থামে না। সে জীবন বাধা মানে না। যে পথে চলে গেছে সাব্বির আয়ুব, নোমানির রক্তে যে পথ হলো ম্লান, নিজামি মুজাহিদ সে পথের তাজা খুন, সে পথের সাথী হলো কামারুজ্জামান। যে পথে চলে গেছে সাব্বির আয়ুব, মালিকের রক্তে যে পথ হলো ম্লান, নিজামি মুজাহিদ যে পথের তাজা খুন, সে পথের সাথী হলো কামারুজ্জামান। জান্নাত কিনে নিল সোপে দিয়ে তাজা প্রাণ, জান্নাত কিনে নিল সোপে দিয়ে তাজা প্রাণ। এটাই তো মূল প্রেরণা। সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। আল্লাহর রাহে দিল জীবন উৎসর্গ, অপরাধ ছিল কালেমার স্লোগান। জালিমের মসনদ কেঁপেছিল হুঙ্কারে, ফাঁসির মঞ্চে গে জীবনের গান। আল্লাহর রাহে দিল জীবন উৎসর্গ, অপরাধ ছিল কালেমার স্লোগান। জালিমের মসনদ কেঁপেছিল হুঙ্কারে, ফাঁসির মঞ্চে গে জীবনের গান। ভাগ্য প্রসন্ন তাদেরই জন্য, ভাগ্য প্রসন্ন তাদেরই জন্য, শাহাদাত যার কামনা। যে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে পথে শহীদ হামজা তারিক,
যে পথে শহীদ হামজা তারিক, সেই পথ কভু থামে না, সে জীবন বাধা মানে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাচ্ছি শিল্পী আতিক তাশরিফকে চমৎকার শহীদি গান শোনানোর জন্য। সংগ্রামে উপস্থিতি, আমরা প্রোগ্রামের উদ্বোধনী সেশনের শেষের দিকে এসেছি। আমাদের মাঝে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র অধিকারের আহ্বায়ক, একাংশের আহ্বায়ক রহমতুল্লাহ ভাই। উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় খালেদ মাহমুদ ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সম্মানিত সেক্রেটারি কে এম ইমরান হোসাইন ভাই। উপস্থিত আছেন জাকপা ছাত্রলীগের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় আব্দুর রহমান ফারুকি ভাই। আমরা সকল মেহমানদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এছাড়াও আমাদের আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং আগামীকালও সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী কন্টিনিউ হবে। আশা করছি বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন অনেক মেহমান আমাদের প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হবে এবং আসবেন। আমরা সকলকে সেই দাওয়াত এবং সে প্রত্যাশা রাখছি। সংগ্রামে উপস্থিতি, শহীদরা আমাদের প্রেরণা, শহীদরা আমাদের আগামী দিনের পথ চলার উৎসাহ, উদ্দীপনা। আমরা যখন এই আন্দোলনে অনেক সময় খেই হারিয়ে ফেলেছিলাম, আমরা ভাবছিলাম আমরা কি সামনে অগ্রসর হব নাকি আমরা পিছনে আবার ফিরে যাব। তখনই শহীদদের সে চেহারাগুলো, আহত পঙ্গুত্ব বরণকারীদের সেই রক্তাক্ত চেহারাগুলো আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ, উদ্দীপনা জুগিয়েছিল। এবং সে সময়গুলোতে আমাদের কোনো ব্যক্তি এবং দলের পরিচয় ছিল না, আমাদের সকলের মাজলুম পরিচয় আমরা ধারণ করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের ইতিহাস 71 এই অর্জনগুলো শুধুমাত্র তার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে কিছু ব্যক্তি এবং একক দলের কৃতিত্বের দাবিদারের কারণে। এবং তারা টোটাল 71-এর সেই লক্ষ লক্ষ শহীদের অর্জনগুলোকে একটি ব্যক্তি পরিবারের মধ্যে সংকীর্ণ জায়গায় পৌঁছে দিয়েছিল। কিন্তু ইসলামী ছাত্র শিবির এই জায়গা থেকে আমরা শুরু থেকে বলে আসছি, এখন পর্যন্ত আমরা আমাদের শহীদদের তালিকা প্রকাশ করিনি। এই উদারতাকে যদি বাংলাদেশ এই প্রজন্ম বুঝতে না পারে, কিছু সংকীর্ণ মনা ব্যক্তি যদি বুঝতে না পারে, তাহলে আমাদের কিছুই করার নেই, কিছু বলার নেই। এজন্য আমরা মনে করি সকল শহীদ আমাদের, এখানে কোনো দলীয় পরিচয় নেই। আজকে হয়তো দলীয় পরিচয় যদি শহীদদের তালিকা প্রকাশ হয়, কতজনের পরিচয় দেওয়া যাবে? আবু সাইদ কোন দলের ছিল, শহীদ শান্ত কোন দলের ছিল, শহীদ মুগ্ধ কোন দলের ছিল, এভাবে কি করে হাজার হাজার শহীদদের দলীয় পরিচয় বের করা সম্ভব? তাহলে কেন আজকে আমরা এই বাংলাদেশকে যে একটা সুযোগ আমরা পেয়েছি, যে একটা সম্ভাবনার ধার আমাদের সামনে উন্মোচিত হয়েছে, শুধুমাত্র দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে না উঠতে পারার কারণে যদি আমাদের এই স্পিরিট, এই চেতনা কোনো কারণে বিনষ্ট হয়, তাহলে আপনাদেরকেও ভবিষ্যতে ফ্যাসিবাদের উত্তরসূরি হিসেবে জবাব দিতে হবে। এজন্য আমরা মনে করি এই আন্দোলনের সকল শহীদ সবার, এই আন্দোলন সবার ছিল। এই আন্দোলনে শিশু ছিল, কিশোর ছিল, বৃদ্ধ ছিল, নারী ছিল, সবাই ছিল। এই আন্দোলনে সাংবাদিক ভাইদের অনেক ভূমিকা ছিল। এই আন্দোলনে একজন লেখকের ভূমিকা ছিল, একজন শিল্পীর ভূমিকা ছিল, একজন চিত্রশিল্পীর ভূমিকা ছিল, শিক্ষকদের ভূমিকা ছিল, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভূমিকা ছিল, বিদেশে যারা অবস্থান করছেন আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা ছিল, বিদেশে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের ভূমিকা ছিল। এই আন্দোলন সবার। এজন্য আমরা আবারও বলছি, এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, ব্যক্তি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উদারতার পরিচয় দিয়ে আগামীর বাংলাদেশকে সবার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে উদ্বোধনী সেশনের সভাপতির বক্তব্য এবং আজকের এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবিরের মহতারাম কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মঞ্জুর ইসলাম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এদেশের মেধাবীদের প্রিয় সংগঠন, এদেশের ছাত্রদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রেমবন্দি ৩৬ জুলাই অভ্যুত্থান পূর্বাপর ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনী সেশনের যারা উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান দায়িত্বশীল বৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সহ বাস্তবায়নের সাথে সম্পৃক্ত সেক্রেটারিয়েট ভাইয়েরা, অন্যান্য সুধী, আমরা এমন একটি সময় এসে বাংলাদেশে দাঁড়িয়েছি যখন বাংলাদেশ নিয়ে দেশ এবং বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের মাত্রা প্রত্যেক দিনই এক এক দিনের চাইতে আরো বেশি গতিশীল হচ্ছে। আমরা যদি আমাদের ইতিহাস দেখি, আমরা যদি এই বাংলার ইতিহাস দেখি, তাহলে আমরা এটা দেখতে পাই যে আমাদের এই বাংলায় আমাদের ইতিহাসের সমৃদ্ধ ইতিহাস। এদেশে আরব বণিকদের মাধ্যমে ইসলাম এসেছে এবং সেই ইসলামকে এই দেশের জনতা, এদেশের মানুষ খুব সহজেই গ্রহণ করেছে এবং ইসলামের সাথে সম্পৃক্ত সভ্যতা সংস্কৃতিকে খুব সহজেই এদেশের মানুষ, জনগণ গ্রহণ করেছে। আমরা ১২০৪ সালে সেনাপতি বখতিয়ার খলজির জয়ের মাধ্যমে, গৌরব লখনৌতি জয়ের মাধ্যমে এদেশে ইসলামের যাত্রা রাষ্ট্রীয়ভাবে শুরু হয়। আমরা আমাদের সেই ইতিহাসগুলো যখন দেখি তখন আমাদের এইটাই মনে হয় এই জাতির গঠনের ক্ষেত্রে আমাদের মুসলিম শাসক শ্রেণী, দায়ী, সাধক, প্রচারক, তাদের ভূমিকাটা সবচাইতে বেশি ছিল। ব্রিটিশদের আগ্রাসনে ২০০ বছরে পিছিয়ে থাকা এই বাংলার মুসলমানদের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল এই জাতির সবচাইতে সেরা সন্তান, মুসলিম সন্তানরাই নেতৃত্ব দিয়েছিল এবং ব্রিটিশদের কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করা, এই বাংলাকে স্বাধীন করা, পুরো এই উম্মাকে স্বাধীন করার নেতৃত্ব দিয়েছিল মুসলমানগণ। সেই ইতিহাস আমাদের কাছে স্পষ্ট। কাজেই আমরা যদি দেখি পাকিস্তান ৪৭-এর পাকিস্তান সৃষ্টির ইতিহাসও আমাদের সেই মেসেজটাই দেয়, এই জাতি নিজস্ব সভ্যতা সংস্কৃতি এবং মূল্যবোধের মাধ্যমেই এই নতুন একটি জাতির সৃষ্টি হয়। সেই জাতির পাকিস্তান থেকেই জন্ম হয়েছে আমাদের একটি দেশ যার নাম বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ আমরা যদি দেখি মুসলমানদের এই বাংলার যে ভূমিকাগুলো ছিল, সেই ভূমিকাগুলো আমাদেরকে সেই মেসেজ দেয় যে মেসেজটি আমাদের শিক্ষা এবং সংস্কৃতির সাথে লেগে আছে। এই বাংলার শিক্ষা এবং সংস্কৃতির প্রচারে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে মুসলমানগণ। মক্তব প্রতিষ্ঠিত হয়েছে, যে মক্তবের শুধুমাত্র মুসলিম সন্তানরাই যেতে পারতো না। শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, যে শিক্ষা ব্যবস্থায় বৈষম্যহীন সকল ধর্মের মানুষ গিয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করত। এরকম একটি বাংলাদেশ যাত্রা শুরু করেছিল। আমরা যদি দেখি আমাদের স্থাপত্য শিল্প, আমরা যদি দেখি শিক্ষা এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল, আমরা যদি বলি বিভিন্ন জায়গায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণে, মাদ্রাসা, পাঠশালা, আরবি ফার্সি সাহিত্যের চর্চার জন্য যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল, সেই সকল প্রতিষ্ঠান মুসলমানদের হাতে গড়া প্রতিষ্ঠান ছিল এবং সেখানে কোনো বৈষম্য ছিল না।
সেখানে সকল দল, বল, ধর্ম, চিন্তা চেতনা নির্বিশেষে মানুষরা সেখান থেকে জ্ঞান অর্জন করতেন, সভ্যতা সংস্কৃতির চর্চা করত। সাহিত্য এবং ভাষার ক্ষেত্রে সবচাইতে বেশি 1757 সাল পর্যন্ত যে ভূমিকাটা ছিল, 1757 সালের পর থেকে নিয়ে 47 পর্যন্ত আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে বাংলায় সাহিত্য সংস্কৃতি চর্চার সবচাইতে ব্রিটিশদের প্রতিবন্ধকতা ছিল। এর পিছনে একটি আধিপত্যবাদী শক্তি কাজ করেছে, যারা এখনো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপের নীল নকশা করেই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা যদি দেখি 47, 52, 71 এই সব কিছুতেই সবচাইতে বেশি ভূমিকা রেখেছে এদেশের মুসলিমরা, এদেশের জনগণ, বিশেষ করে মুসলমানগণ, তাদের ভূমিকা ছিল সবচাইতে বেশি। আসুন আমরা আমাদের সেই ইতিহাস, আমাদের সেই ত্যাগ, আমাদের পূর্বপুরুষরা যে নজির স্থাপন করে গেছে, আমরা সেটাকে নিজেদের ভিতরে ধারণ করি। আসুন আমরা যদি বলি স্বাধীনতা পরবর্তী 1971 সাল এবং 24-এর আগের ঘটনাগুলো যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরেই সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই জাতির কণ্ঠস্বরকে রুদ্ধ করেছিল এবং জাতির অগ্রযাত্রাকে তারা নষ্ট করেছিল। আমরা যদি দেখি এরপরে স্বৈরাচারের উৎপত্তি হয়েছে, স্বৈরাচারের কবলে জাতিকে নিষ্পেষিত হতে হয়েছে, স্বৈরাচার একটি জাতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে। এরপর আমরা যদি দেখি সর্বশেষে যদি 2009 থেকে এখন অবধি পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই 2009 সাল থেকে শুরু করে আমরা আমাদের দৃষ্টিতে প্রথমেই দেখি পিলখানা হত্যার মধ্য দিয়ে এদেশের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে। ইতিহাসে সাক্ষী 36 ঘন্টার ব্যবধানে এদেশের 54 জন সেনা ঊর্ধ্ব কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের 74 জন কর্মকর্তাকে 36 ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে। যুদ্ধের ক্ষেত্রেও এরকম কোন দেশের নজির রাখতে পারেনি, যেটা স্বৈরাচার হাসিনা এবং তার দোসররা এবং আধিপত্যবাদী শক্তির অনুকূলে আমাদের সেই দেশপ্রেমিক সৈন্যদেরকে তারা হত্যা করেছে। আমরা যদি দেখি সবচাইতে বেশি ষড়যন্ত্র করা হয়েছে বিগত 15.5 বছরে আমাদের শিক্ষা অঙ্গনকে ধ্বংস করা হয়েছে, শিক্ষার সংকট তৈরি করা হয়েছে, শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসীদের জায়গায় পরিণত করা হয়েছে, ছাত্রদের হাতে অস্ত্র মাদক থেকে শুরু করে নানাবিধ দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত করার মধ্য দিয়ে আমাদের এই প্রজন্মকে ধ্বংস করা হয়েছে। আমরা বলে এসেছি আমাদের শিক্ষায় এমন সংকট তৈরি হয়েছে, আমাদের এই প্রজন্ম যেন আধিপত্যবাদীদের বিরুদ্ধে নিজেদের মেরুদণ্ডকে দাঁড় করিয়ে কথা না বলতে পারে, সেই ষড়যন্ত্রটি তারা করে এসেছে। আমরা যদি দেখি, আমরা দেখতে পাই 24-এর আগে শাপলা চত্বর আমাদেরকে পীড়া দেয়। শাপলা চত্বরের নিরীহ মাদ্রাসার স্টুডেন্টদেরকে রাতের আধারে হত্যার পরে মিডিয়াতে পুনরিতভাবে তারা স্বীকৃতি দিয়েছে তারা কিভাবে শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এই সকল ঘটনা 24-এর আগে 71-এর পরে সংগঠিত হয়েছে। আমরা দেখেছি অর্থ কেলেঙ্কারি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে নিজেদের বাড়ি, নিজেদের আরেকটি আবাসস্থল গড়ে তুলেছে এবং আয়েশি জীবন যাপনে ব্যস্ত, যার যে দৃশ্য আমরা এখন দেখতে পাই, এটা হলো আমাদের 24-এর আগের দৃশ্য। আমরা যদি আপনাদেরকে বলি আমাদের সংস্কৃতি স্বাধীনতার 54 বছরের পদার্পণ করলেও আমরা আমাদের সংস্কৃতির কোনো সেই মানের সমৃদ্ধি দেখি নাই, বরং অন্যদের দ্বারা প্রভাবিত, অন্যদের থেকে নেয়া, অন্যদের থেকে গ্রহণ করা, অন্যদের থেকে ধার করা
বস্তা পচা সংস্কৃতি দিয়ে আমাদের যুবক কৈশোর এবং আমার উম্মাকে ধ্বংসর এক ষড়যন্ত্র তারা করে আসছে। প্রিয় উপস্থিতি, আমি যদি আপনাদেরকে বলি তাহলে বলতে পারি 24-এর আগে মিডিয়ার স্বাধীনতা ছিল সবচাইতে বেশি কম। মিডিয়ায় কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, কোনো ব্যক্তি মত প্রকাশের সেই সুযোগটা পায়নি। যখন আমরা স্পেশালি ইসলামী ছাত্র শিবির এবং সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারাই ছিল, যখনই তারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তখনই তাদেরকে গ্রেফতার, জুলুম, নির্যাতন, রিমান্ডের নামে নানা জুলুম এবং নির্যাতন শিকার হতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি এদেশে যারা দিন চর্চা করত, যারা দিনকে ধারণ করত, যারা নিজেদের ভিতরে দিনই চর্চার প্রসার করত, সেই আলেম শ্রেণীদেরকে নির্মমভাবে ধরা হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসিতে নেওয়া হয়েছে, তাদেরকে কারাবন্দী করা হয়েছে। তাদের জুলুম নির্যাতনের বিভৎস চিত্র আমাদের কাছে স্পষ্ট। কাজে একটি জাতি কিভাবে ফ্যাসিবাদী শক্তিকে ফেস করে 24-এর বিজয় এসেছে, এটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো শুধুমাত্র আমাদের আবু সাইদরা মুগ্ধ, ওয়াসিম, শান্ত যারা সূচনা করেছিল, আবু সাইদের সেই সূচনা দিয়েই 24-এর সেই ফ্যাসিবাদীদেরকে এদেশ থেকে বিতাড়িত করার যাত্রা শুরু হয়েছিল। আমরা যদি দেখি সেই আন্দোলনে সকল দল বল নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু এই কথা স্পষ্ট, এখানে কোনো একক দলের কোনো ভূমিকা ছিল না। ছাত্র জনতার দ্বারা এই বিপ্লব সাধিত হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তি, একটি চক্র এখনো সেই বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদদের সেই আত্মত্যাগ, আহত পুঙ্গত্ব বরণকারীদের সেই ত্যাগকে ধারণ করার মতো শক্তি আমাদের এই প্রজন্মের অনেক ব্যক্তিরাই এই প্রজন্মের সেই ত্যাগকে স্বীকৃতি দিতেও অনেক ক্ষেত্রে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আমরা আজকের এই 24-এর এই বিপ্লবোত্তর এই প্রদর্শনীতে সেই কথাই বলতে চাই যে যেখানে মা তার সন্তানকে কোলে নিয়ে ময়দানে নেমেছিল, লাশ দেখে মা তার সন্তানকে লাশ হিসেবে দেখার স্বপ্ন নিয়ে, তার সন্তানকে শহীদ করার স্বপ্ন নিয়ে মাঠে এসেছিল, সেই দেশের সেই আন্দোলনের সেই স্পিরিটকে আমরা কেন আজকে ভুলে যাচ্ছি? কেন আমরা সেই স্পিরিটটাকে ধারণ করতে পারছি না? প্রিয় উপস্থিতি, আমি যদি বলি 24-এর সেই স্পিরিটটাকে আমাদের ধারণ করা এখন সময়ের দাবি। আমরা যদি 24-কে ভুলে যাই তাহলে প্রায় 2000-এর অধিক যে শহীদ, লক্ষ লক্ষ ছাত্র জনতা যেভাবে আত্মত্যাগ করেছে, তাদের সাথে নির্মম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই আমি দেখি না। কাজেই আমাদের এই প্রজন্মকে 24-কে ধারণ করতে হবে, 24-এর স্পিরিট আমাদের লালন করতে হবে এবং ফ্যাসিবাদের জুলুমের বিদায়টা আরো অনেক সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে যে তারা এখনো বিভিন্ন ছদ্মবেশে আমাদের উপর চেপে বসে আছে। তাদেরকে বিদায় দিতে হলে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধতার সাথে মাঠে থাকতে হবে। আমি যদি আপনাদেরকে বলি, এখনো এই মুহূর্তে এই গণহত্যার কোনো বিচারের দাবি ঠিক সেইভাবে উঠেনি। এখনো যারা 24-এর গণহত্যাকারী, তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায়, তারা কর্মসূচি দেয়, তারা অবস্থান করে, অথবা দেশের বাইরে থেকে তারা 24-এর গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে। অথচ 24-এর হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি। আমরা স্পষ্ট করে ইসলামী ছাত্র শিবির সেই দাবি পেশ করতে চাই, অন্তত আজকের এই প্রদর্শনী থেকে 24-এর যারা হত্যার সাথে সম্পৃক্ত, গণহত্যার দোষে দোষী দল হোক ব্যক্তি হোক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, বিচার কার্যকর করতে হবে। আমরা যদি দেখি আমাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও 24-এর সেই স্পিরিটকে সেইভাবে ধারণ করে না
যেভাবে ধারণ করার কথা ছিল, যদি তারা ধারণ করত তাহলে অবশ্যই 24-এর গণহত্যার বিচারে তাদের দৃষ্টি যেত। এখনো আমরা সেই দৃষ্টি দেখি নাই। কাজেই আমাদের সেই দিকে সতর্ক থাকতে হবে। আমি একদম শেষে বলতে চাই, আমাদের এখনো অনেক পথ যেতে হবে, আমাদের এখনো অনেক কিছু করতে হবে। আমাদের সেই দীর্ঘ পথ চলার প্রস্তুতি যদি ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রস্তুতি না গ্রহণ করতে পারি, তাহলে ফ্যাসিবাদ ভিন্ন রূপ নিয়ে আবারও আমাদের উপরে, জাতির উপরে চেপে বসতে পারে। আসুন আমরা সেই বৈষম্যহীন দাসত্বের করাল থেকে নিজেদের এই জাতিকে মুক্ত করার জন্য নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করি। আল্লাহ যেন আমাদের সেই সুযোগ দান করেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য সাধারণ এবং সাংবাদিক বন্ধুগণ, অভিভাবক শ্রেণী, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত আজকের এই ফ্রেমে বন্দি 36শে জুলাই অভ্যুত্থান পূর্বপর ফ্যাসিবাদ বিরোধী প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করছি। আমাদের সকলের ঘুরে ঘুরে দেখার মাধ্যমেই মূলত সেই উদ্বোধনী যাত্রা শুরু হবে। সবাইকে ফ্রেমে বন্দি এই আলোকচিত্র ঘুরে ঘুরে পুরো চিত্র দেখার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি মোহতরম কেন্দ্রীয় সভাপতিকে। কেন্দ্রীয় সভাপতির বক্তব্য এবং উদ্বোধন ঘোষণার মাধ্যমে মূলত আমাদের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হলো। আমরা একটা লম্বা ডকুমেন্টারি আছে প্রায় 1 ঘন্টা ব্যাপী, এটা আলোকচিত্র প্রদর্শনীর, সেখানে গ্যালারিতে নিয়মিতভাবেই প্রদর্শন করা হবে ইনশাল্লাহ। এখানে জাস্ট আমরা একটা প্রোমো আকারে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে আলোকচিত্র প্রদর্শনী গ্যালারি পরিদর্শনে যাব। তো আমরা আপনাদের সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে এই আলোকচিত্র প্রদর্শনীর মধ্যে আমাদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সহ যারা টিমে কাজ করেছেন, কেন্দ্রীয় দায়িত্বশীল, শাখা পর্যায়ে দায়িত্বশীল সকলের প্রতি, কলা কৌশলী সকলের প্রতি অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই সেশন এখানে সমাপ্ত ঘোষণা করছি। আবারও বলছি, আমাদের একটি প্রোমো দেখানো হবে। প্রোমো দেখানোর পর কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে আমরা মূল গ্যালারিতে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে প্রদর্শনীতে প্রথমে গ্রাফিতির, দেয়ালের যে গ্রাফিতি সেটার একটি ভিডিও দেখানো হবে। এরপর আমাদের 1 ঘন্টা ব্যাপী যে ডকুমেন্টারি সেটার প্রোমো ভিডিও দেখানো, 2টা পার্ট থাকছে এখানে। যে আমি আইটি বিভাগকে অনুরোধ করছি শুরু করার জন্য। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরিকান্তার মূল দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, হুঁশিয়ার। কারারইল হুকমাত, কারারইল হুকমাত, এফেল করল পার রক্ত জমাট শিকল পূজার পাশার মেজি, ওরেও তরুণ নিশান, ওরেও তরুণ নিশান, বাজাতুল প্রণয় নিশান, ধ্বংস নিশান, পুরুষ প্রাচীর প্রাচীর ভেদি। কারারইল হুকমাত,
কারা রইল কপা একই রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি ওঠে চটে চটে ছোটে লোটে ফোটে বন্যে ফিরিকি চমকি চমকি ঘাল তলোয়ারে ঘন ঘন একই রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় তোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় তোলা কারণ গোলা জোসে ভরে হাজ কাটানে আরো হাত হাইদারি হাত আরো হাত হাইদারি হাত কাঁধে দুন্দুভি ডাক্তার করে ডাক মৃত্যুকে ডাক জীবন মানে কারা রইল কপাট কারা রইল কপাট আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পত সম্মুখে যাহা পায়ে যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ধমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিনদল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সন্হার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির নাচে ওই কাল বসে খি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে খি ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। কাল বসে কি এরে দেখি ভীমকার ওই ভিত্তি নারী লাথি মার ভাঙলে তালা লাথি মার ভাঙলে তালা জাদু সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলু পাড়ি কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ভালো লাগে না, আমি দেখা দেখতে পারি না। চিকিৎসার দায়িত্ব নেবে আমার ছোট থাকতে সবচেয়ে আদরে সবাই ভালোবাসতো, সবকিছু করে থাকলো সালাম হ্যালো। ভালো লাগে না, আমি দেখা দেখতে পারি না। একজন মা সন্তান হারালে সেই মা কোনদিন ভালো থাকে বাবা? যে বলতে গেছে এখানে তো একটা চোখ গেছে, আমি ওরকম কিছু মনে করিনি। তখনও বুঝি না শান্তমণি লাশ আমার হাতে দেবে, হয়তো অন্য কারো লাশ আমার হাতে দেবে, আমি মারবো যেটা আমার শান্তমণি না, যাই দেখি তো আমার শান্তমণি। শহীদদের শিফিল করা একটা বৈষম্যহীন ইনসান ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে ওঠা, সেই রাষ্ট্রের গঠনের জন্য ইসলাম ছাত্র শিবির সবচেয়ে ভালো ভূমিকা। আওয়ামী লীগের যারা ছিল তারা ওই সময় আমাদের ছাত্রদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে, অনেককে টিকিট দেবে, চিকিৎসার দায়িত্ব নেবে। আন্দোলন থেকে সরে দাঁড়াবো না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, প্রয়োজনে নিজেকে জ্বালাই দেবো পেট্রোল দিয়ে। কোথাও বাতাসে শীত কাটে বলে জেগে ওঠে বিদ্রোহ। মোস্ট অফ দ্য পেশেন্টের গুলি লেগেছে মাথায় এবং বুকে। এটা আসলে টার্গেট কিলিং আমার কাছে মনে হয়। আমরা যারা বেঁচে আছি আমরা এক ধরনের গিল্ট ফিল আমাদের প্রতি কাজ করে। এই আন্দোলনে আমরা শুরু থেকে দেখে এসেছি সবার অংশীদার ছিল, সবাই অংশগ্রহণ করেছে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুত্র কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুত্র মেধাবী, তাই না? এই উত্তপ্ত পরিস্থিতিকে আরো তীব্রভাবে উস্কে দেয় শেখ হাসিনার চরম বিদ্বেষমূলক বক্তব্য। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে আন্দোলনকারীদের মাঝে। এই চোখ যা দেখেছে, এই কান যা শুনেছে, এই মুখে যে স্লোগান উঠেছে তা মুহূর্তে আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ। কি ঘটেছিল এই সময়?
এই সময়টুকু উপস্থিত আমরা বলেছি জাস্ট প্রোমোটা দেখানো হয়েছে 3 মিনিট, এটি প্রায় 1 ঘন্টা ব্যাপ্তি নিয়ে এই ডকুমেন্টারিটি তৈরি হয়েছে। এটা পরবর্তীতে আলোচিত প্রদর্শনী গ্যালারিতে আলাদা গ্যালারি করে প্রদর্শন করা হবে। এই পর্যায়ে আমরা কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে গ্যালারি পরিদর্শনে যাব ইনশাআল্লাহ। একটু বসেন সবাই, ওয়াইফাই কানেক্ট থাকলে এটা লাইভ হয়ে যাবে। আমার যাবো ভাই, সামনের থেকে একটু দ্রুত আগান। আমরা সামনে পরে বের হলে ভালো হয় কিনা? আপনারা একটু এদিকে একটু মিডিয়া বাইরে হোক, সামনে পরে বের হন, সাংবাদিকের ক্যামেরা করে দিন। আমার একটা ফোন নাই। ফিতা কাটা হবে? আমারও ঢুকতে হবে, কারণ পিছন থেকে সরাই তোমার। হ্যাঁ আমার একটু ক্লিয়ার করে